এনরোলমেন্টে যাদের সমস্যা তাদেরটা আমি সলভ করে দিব, সমস্যা নাই। আশা করি আজকে যদি না পারি আগামী 1-2 দিনের ভিতরে আমি করে দিব। আমি সোফার এখনো ঘুমাই নাই তো, আসলে ঘুম চোখে আমি আপনাদেরকে কিভাবে ক্লাস নিব এটাই তো একটা বিষয়। দাদা যাদের সমস্যা আছে তাদের লগ ইন করে আপনার ওই কোর্স লিংকে গেলেই অটোমেটিক ভাবে চলে আসে। আমার এই সমস্যা ছিল, আমি জাস্ট লগ ইন করে আপনার ওই কোর্স লিংকে গিয়েছি, ওখানে আবার না, ইয়ে হয়ে আপনাকে গেছে, অ্যাড আপনাকে হয়ে আমি গেছে। আপনাকে আমি এনরোল করাইছি, সেজন্য আপনি দেখতে পাচ্ছেন। অনেকেরটা আমি করাইতে পারি নাই, ঠিক আছে। না, আমার কোর্স লিংকে গেলেও আসতেছে না। হ্যাঁ, আমি আপনাদেরটা সলভ করে দিব। 2-1 দিন আমাকে সময় দেন, ঠিক আছে, আমি এর ভিতরে সলভ করে দিব। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। আর গোলাম রাব্বানি ভাই, আপনাকে আমি সেজন্য এক্সট্রা 10 মার্কস দিব, ঠিক আছে। আপনার কারণ 10 মার্কস দেওয়ার কারণটা কি? কারণটা হলো যে আহ, আপনি, ঠিক আছে, আপনি শুধুমাত্র নিজের প্রবলেম না, আপনার থ্রুতে অন্যরাও প্রবলেমটা মানে প্রবলেমটা পাইছে আর কি, খুঁজে পাইছে আর কি, যে অলসো তাদেরও এই সেম প্রবলেম ছিল, ঠিক আছে। তো আপনার মার্কসটা আমি এই জায়গায় বসাই দিই, দাঁড়ান। আহ, তো আমি চাই যে আপনাদের এই ধরনের অ্যাক্টিভিটি, ঠিক আছে, যে আপনারা সবসময় অ্যাক্টিভ থাকেন, এই জিনিসগুলো যেন আপনারা পর্যালোচনা করে, যদি আমার কোনো ভুল থাকে আমার ভুলগুলো শুধরে দেন, ঠিক আছে। একটা হলো যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যেন থাকে আমাদের সবার ভিতরে। ওকে, আমরা লাস্ট টাইম ডু হোয়াইল লুপ দেখেছিলাম, ডু হোয়াইল লুপ পর্যন্ত দেখেছিলাম। আজকের আহ, আমরা এই যে W3 স্কুলের পাইথন, এখানে আমরা ডেটা টাইপটাকে আরেকবার রিক্যাপ করব, ঠিক আছে, জাস্ট ডেটা টাইপটাকে আরেকবার রিক্যাপ করব। তো ফার দেখেন আমরা স্ট্রিং ডেটা টাইপ পড়েছি, ইন্টিজার পড়েছি, ফ্লোট পড়েছি, কমপ্লেক্স আমাদের প্রয়োজন নাই। আমরা আজকে দেখবো লিস্ট, টাপল, রেঞ্জ। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া ওয়াইল এই ফর লুপটা তো আপনি স্কিপ করে গেলেন, এটা দেখাবেন না। অ্যাকচুয়ালি কিছু কিছু মানে ডেটা টাইপস আছে যেগুলো ফর লুপের উপর নির্ভরশীল, ঠিক আছে। তো যার কারণে আমি এখানে যে সিকোয়েন্স টাইপ ডাটা টাইপ যেগুলো আছে, যেমন টাপল, রেঞ্জ, এগুলো আমি ফর লুপের সাথেই অ্যাড করব, সো দ্যাট একসাথে আমাদের ডাটা টাইপটাও শেখা হয়ে যাবে, ফর লুপটাও শেখা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটু জানার চেষ্টা করি, এখানে লিস্ট একটা আছে, যে এই যে লিস্ট। আচ্ছা, এটা খুবই কমন কোয়েশ্চন, যে আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ লিস্ট, ঠিক আছে, বা ডিফাইন দি লিস্ট। লিস্ট আর ইউজ টু স্টোর মাল্টিপল আইটেমস ইন এ সিঙ্গেল ভেরিয়েবল, ঠিক আছে। আপনি যাই লিখেন ওইটা তো একটা ভেরিয়েবল না। আপনি টু লিখেন, অথবা বি ইকুয়াল টু 3 লিখেন, এগুলো কি? এগুলো ভেরিয়েবল তো না, এগুলো কি করতেছে, সিঙ্গেল ভেরিয়েবল সে অ্যাড করতেছে। ভাইয়া একটু জুম করেন। যে আমি জুম করতেছি, একটু ওয়েট করেন, আমাকে একটু দেন। আমি এটাকে একটু ফোকাস রাখতে চাই, লিস্ট। ঠিক আছে, 200 পর্যন্ত করলাম, হ্যাঁ। ওকে, দেখেন যে এখানে a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু 3, তার মানে কি আমরা একটা ভেরিয়েবলের ভিতরে একটা ভেরিয়েবলই একটা ভ্যালু আমরা বা একটা ডেটা আমরা স্টোর করতে পারতেছি, ঠিক আছে। বাট আমরা লিস্টের ক্ষেত্রে কি মাল্টিপল ডেটা আমরা লোড করতে পারি, বা মাল্টিপল ভ্যালু আমরা একসাথে স্টোর করতে পারি, ঠিক আছে। যেমন একটা বাড়ির ভিতরে কি থাকে, বাবা মা সন্তান একসাথে থাকে, তাই না? বাবা মা সন্তান একসাথে থাকে, বাট বাবা মা সন্তান কিন্তু এক বিছানায় ঘুমায় না, তাই না? বাবা বাবা মা একটা বিছানায় ঘুমায়, একটা রুম ওদের জন্য আলাদা, ছেলে আরেকটা রুমে থাকে, বা এ, মেয়ে আরেকটা রুমে থাকে, তার মানে কি তিনটা সেপারেট রুম থাকে, তাই না? একটা একটা বিল্ডিং ওয়াইজ যদি আমরা চিন্তা করি, একটা বিল্ডিং এর ভিতরে 3 জন একসাথে থাকে বা 4 জন একসাথে থাকে, ঠিক আছে। বাট
এই বিল্ডিং এর ভিতরে প্রত্যেকটা ডেটা তার নিজস্ব একটা মেমোরি এলোকেট করে, মেমোরি স্টোর করে সে ওইখানে রয়েছে, তাই না? ঠিক আমাদের এখানে ওই লিস্টের কাজটাও ঠিক এরকম, ঠিক আছে? সো আমি যে কোনো একটা ভেরিয়েবল নিলাম, সে ধরেন যে আমি ভেরিয়েবলের নাম দিলাম যে কি দেওয়া যায় ভেরিয়েবলের নাম, সে ধরেন যে হাউসের নাম হলো যে মরিয়ম হাউস, ঠিক আছে? মরিয়ম হাউস এটা হলো যে একটা বিল্ডিং এর নাম। এই বিল্ডিং এ কতজন থাকেন বা কারা কারা থাকেন? এই মরিয়ম হাউসটা একটা, ধরেন যে এটা এটা একটা পেন্ট হাউস ধরে নেন, ঠিক আছে? তো বা ডুপ্লেক্স হাউস ধরে নিতে পারেন। এখানে কারা কারা থাকেন? সে ধরেন যে এখানে হাজবেন্ড, ওয়াইফ, সান এন্ড ডটার, ঠিক আছে? চারজন থাকেন। এখানে কি একসাথে চারটা ডেটাকে আমি স্টোর করতে পারতেছি, সেজন্য এটার নামই হলো যে লিস্ট, ঠিক আছে? লিস্ট ক্যান স্টোর মাল্টিপল ডেটা, ঠিক আছে? তো এখানে মাল্টিপল ডেটা তারা নিজস্ব লোকেশন, তারা নিজস্ব মেমোরি, তাদের নিজস্ব মেমোরিটা তারা এলোকেট করা আছে তাদের জন্য, ঠিক আছে? তো এগুলো প্রত্যেকটার পিছনে বিহাইন্ড দি সিন ইন্ডেক্সে একটা কাজ করে। ইন্ডেক্সটার কাজ কি? ইন্ডেক্সটা হলো যে সিম্পলি আমি যদি এক্সেল এর মাধ্যমে বুঝাই, আমি এক্সেলটাকে একটু অন করি, আপনার মূল রিলেট করতে পারবেন নিজেরা এটাকে। আমি যে ট্যাব খুলে রাখছি, আমার কাছে এটা লোড হবে কিনা। ওকে, এখানে দেখেন যে এই সাইডে বাই ডিফল্ট ভাবে 1 2 3 4 5 6 করে রুলার টানা আছে না নাম্বার, এগুলোকে ঠিক আছে, দিস ইন্ডেক্স নাম্বার কান্ট বি চেঞ্জ, ঠিক আছে? তো আমাদের এখানে ওই ধরনের কিছু ইন্ডেক্স নাম্বার আছে এইটার উপরে। তো আমাদের ইন্ডেক্স নাম্বার গুলো কই থেকে শুরু হয়? এক্সেলের ইন্ডেক্স নাম্বারটা কই থেকে শুরু হয়েছে? অ্যাকচুয়ালি জিরো থেকে শুরু হয়েছে, বাট আপনারা ওই জিরোটা দেখতে পাচ্ছেন না। দেখেন আমি আপনাদেরকে দেখাই, আপনারা আরো বেশি রিলেট করতে পারবেন। আমি জাস্ট একটু এক্সেলটা দেখাই আপনাদেরকে। ঠিকই এখানে এক থেকে শুরু হয়েছে, ঠিক আছে, বাট এ বি সি ডি দিয়ে যে যে এটা কিন্তু একটা রো, ঠিক আছে? এটা একটা প্রত্যেকটা কলামের একটা বাই ডিফল্ট হেডার হতে পারে, বাট এটাকে যদি আমরা রো হিসেবে ধরি তাহলে কিন্তু এখানে জিরো একটা আছে, তার মানে কি জিরো ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো সেম ভাবে এখানেও আমার ইন্ডেক্সটা অলওয়েজ জিরো থেকে শুরু হয়। ইন্ডেক্স কখনো ওয়ান থেকে শুরু হচ্ছে না। ইন্ডেক্সটা কই থেকে শুরু হয়? জিরো থেকে শুরু হয়। এটা আপনাদেরকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে ইন্ডেক্স নাম্বার কি এক থেকে শুরু হয় নাকি জিরো থেকে শুরু হয়। আপনি যদি সরল মনে যদি প্রশ্নের আনসারটা দেন যে এক থেকে শুরু হয়, আপনাকে ওইখানে রিজেক্ট করে দিবে, আপনি যতই পাইথনে স্কিলফুল হয়ে যান না কেন, ঠিক আছে? তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। তো মরিয়ম হাউসকে যদি এই জায়গায় যদি আমি রান করি, তাহলে এই মরিয়ম হাউসে কারা কারা থাকেন? হাজব্যান্ড, ওয়াইফ, সান, ডটার, ঠিক আছে? তো আমরা একটু বিজনেস পার্সপেক্টিভ থেকে চিন্তা করে দেখি যে বিজনেস পার্সপেক্টিভ কিভাবে। যে সে ধরেন যে আমাদের একটা দোকান আছে, ঠিক আছে? দোকানের নাম হলো যে রমনা ফার্নিচার, ঠিক আছে? রমনা ফার্নিচার স্টোর। মানে ওই যে এই রমনা থানা আছে না, রমনা থানার কোন একটা ফার্নিচার স্টোর, ঠিক আছে? তো এই ফার্নিচার স্টোরে কি কি বিক্রি হয়? এই ফার্নিচার স্টোরে আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে কি কি বিক্রি হচ্ছে আমরা এই জিনিসগুলো উল্লেখ করব। সে ধরেন যে এখানে আপাতত টেবিল বিক্রি হচ্ছে, চেয়ার বিক্রি হচ্ছে বা এভেলেবল আছে। বিক্রি যদি না বলে থাকে এভেলেবল বলতে পারি, যে আমাদের এখানে বেডের ক্যাটাগরি আছে। দিস ক্যাটাগরিজ দে কি বলে, দে সেল ফ্রম দেয়ার স্টোর, ঠিক আছে? তো আমরা যদি এটাকে রান দিই তাহলে কি হচ্ছে, সরি, যদি রান দিই তাহলে আমরা পাচ্ছি কি, ইন দিস স্টোর দেখে দে সেল দেয়ার প্রোডাক্ট বাই ক্যাটাগরিজ আর টেবিল, চেয়ার এন্ড বেড, ঠিক আছে? নাও আমরা এখন ইন্ডেক্স, কিছুক্ষণ আগে ইন্ডেক্স বললাম না, তার মানে চেয়ারের ইন্ডেক্স কত হবে বলেন তো দেখি, আনসারটা দেন। চেয়ারের ইন্ডেক্স কত হবে? 1 হবে। 1 হবে, তাই না? খুব সুন্দর।
তো এই জিনিসটাই, তো আমি যদি ইন্ডেক্স দিয়ে যদি পার্টিকুলার কোন একটা লিস্ট থেকে, কোন একটা লিস্ট অফ ডেটা থেকে আমি পার্টিকুলারলি আমি শুধুমাত্র কোন একটা ক্যাটাগরিকে যদি আমি এক্সট্রাক্ট করতে চাচ্ছি, এক্সট্রাক্ট করা মানে কি, ওইখান থেকে টেনে বের করা, ঠিক আছে। তো আমি এক্সট্রাক্ট করতে চাচ্ছি ইন্ডেক্স নাম্বার দিয়ে, তো আমি দেখেন চেয়ারটাকে পাচ্ছি, বুঝতে পারছেন। তো আমি চাইলে পার্টিকুলারলি এভাবে আমি ক্যাটাগরি থেকে কোন একটা লিস্ট অফ ডেটা থেকে আমরা কি করতে পারি, কোন একটা পার্টিকুলার ডেটাকে আমরা এক্সট্রাক্ট করে আমরা এভাবে নিতে পারতে। এই যে এই জিনিসটাকে করলাম, এই যে অপারেশনটাকে, এটাকে বলা হয় ম্যানিপুলেশন, এটাকে বলা হয় ফিল্টারিং। আপনারা খুব কমন ওয়ার্ড এই জিনিসগুলো মানে রিয়েল ওয়ার্ল্ডে দেখছেন, বাট আপনারা কখনো এভাবে ইমপ্লিমেন্ট করেন না বা কখনো আপনারা এভাবে বুঝতে পারেন নাই, তাই না? তো আমরা এগুলোর আরো অ্যাডভান্স জিনিস দেখবো কিভাবে ফিল্টারিং বা ইয়েগুলো করে। এই জিনিসগুলো বোঝানোর কারণটা কি, বা এই জিনিসগুলো আপনাদেরকে শেখানোর কারণটা কি, আপনাদেরকে যখন অ্যাডভান্স লেভেলের ডেটা অ্যানালাইসিস প্রোগ্রাম গুলো দেখাবো, তখন যেন আপনি রিলেট করতে পারেন খুব দ্রুততার সাথে যে হ্যাঁ এই জায়গায় এই অপারেশনটা হচ্ছে। দ্যাটস ওয়াই দিস বেসিক্স এন্ড নিডস ফর দিস কোর্স, ঠিক আছে। এই কোর্সের জন্য এই বেসিক নিডস গুলো আপনাদের অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন। যারা এটা স্কিপ করবে, যারা এখন ক্লাস করতেছে না, প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসবে না, তারা যদি ডিরেক্টলি ক্লাসে আসে বা ডিরেক্টলি তারা অ্যাডভান্সে ঢুকে যায়, তারা কখনো এখানে ইয়ে করতে পারবে, প্রগ্রেস করতে পারবে না, ঠিক আছে। কারণ অ্যাসাইনমেন্ট গুলো বা এই প্রজেক্ট গুলো, এগুলো অনেক বড় ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট দিব আপনাদেরকে। অ্যাসাইনমেন্ট গুলো এমন ভাবে দিব যেন আপনারা ওই অ্যাসাইনমেন্ট গুলো যদি করতে না পারেন, আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টটা হাতে দিতে পারবেন না, ঠিক আছে। তো এরকম। এখন আমরা আসি ফর লুপ কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে। ফর লুপ কন্ডিশনাল স্টেটমেন্টে আসি, আমি একটা মার্কডাউন করে রাখি। ফর লুপ কন্ডিশনাল স্টেটমেন্ট সে, আমি এই রমনা ফার্নিচার স্টোর আছে, লিস্ট আছে, এটাকে আমি ওয়ান বাই ওয়ান দেখাতে চাচ্ছি, আমি এভাবে ব্র্যাকেট আকারে দেখাতে চাচ্ছি না, আমি জেনুইন লিস্ট আকারে দেখতে চাচ্ছি। আমরা কি করি, আমরা কোনো একটা রিসার্চ পেপার যদি লিখি, আমরা লিস্ট গুলো কিরকম হয়, একটার পর একটা লিস্ট আসবে, তাই না? এভাবে কি এভাবে কি আমরা কোনো লিস্ট লিখি না, এভাবে লিখি না, তাই না? তো আমরা যেভাবে লিস্টটা দেখতে চাচ্ছি ওইভাবে আমরা কিভাবে দেখবো, এই জিনিসটার জন্য আমরা ফর লুপটা ইউজ করতেছি। সে আমি এখানে ফর দিলাম, ঠিক আছে। পর আমি একটা ভেরিয়েবল, একটা কোন একটা ভেরিয়েবল দিলাম যেটার মাধ্যমে এই রমনা স্টোরের যে ডেটাগুলোকে এগুলোকে সেটা ডিনোট করবে বা প্রেজেন্ট করবে, ঠিক আছে। আমি বললাম যে এখানে লিস্ট আইটেম, ঠিক আছে, লিস্ট আইটেম দিয়ে দিলাম। এই লিস্ট আইটেমটা দিয়ে সে আমাকে দেখাবে কোথায় থেকে, এই লিস্ট আইটেম ইন, ইন দিয়ে আমি কাকে দিলাম, একে দিলাম। তার মানে কি, আমরা যদি একটু বাংলাটা একটু বোঝার চেষ্টা করি, খুব সিম্পল তাই না বাংলাটা, যে ফর জন্য, কার জন্য, ফর লিস্ট আইটেম, কার জন্য, লিস্ট আইটেমের জন্য, ইন রমনা ফার্নিচার স্টোর, রমনা ফার্নিচার স্টোরের মধ্যে লিস্ট আইটেমের জন্য আমি কি প্রিন্ট করতে চাচ্ছি, আমি প্রিন্ট করতে চাচ্ছি লিস্ট আইটেমকে। তার মানে কি, রমনা ফার্নিচার আইটেম রিপ্রেজেন্ট লিস্ট আইটেম, ঠিক আছে। তার মানে কি, একটা আরেকটার সাথে সম্পর্ক। আর এই রমনা ফার্নিচার স্টোরে কি আছে, টেবিল চেয়ার গুলো আছে, এই টেবিল চেয়ার গুলোকে শিফট করতেছে কিভাবে, দেখাবে কিভাবে, লিস্ট আইটেমের মাধ্যমে দেখাবে, সেজন্য এই জিনিসটা করছে। এই জিনিসটা কি আপনারা ক্লিয়ার? কোথাও কি আপনাদের কোন কনফিউশন আছে? দেখেন এখানে কিভাবে আউটপুটটা দিছে, কোন কনফিউশন আছে এই জায়গায়? আচ্ছা, কোনো কনফিউশন যদি না থেকে থাকে, তাহলে আমরা নেক্সট ডেটাতে যাই। আমরা পাইথন লিস্ট, লিস্ট না ডেটা টাইপ, নেক্সট হলো যে আমাদের নেক্সট আমরা রেঞ্জটা দেখি, টাপলটা আরেকটু পরে দেখি। টাপল এন্ড লিস্ট বোথ আর অলমোস্ট সেম, বাট লিস্টের এই প্রস আছে, টাপলেরও নিজস্ব প্রস আছে, ঠিক আছে। টাপলটা মোস্ট প্রবাবলি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করা হয় আর লিস্টটা থার্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করা হয়, দ্যাটস অল, ঠিক আছে। আমরা দেখবো এই জিনিসগুলো দেখবো, তবে আমরা আগে রেঞ্জটা দেখি। রেঞ্জ, এটা একটু বুঝতে একটু মানে আপনাদের একটু কষ্ট হতে পারে, বাট আমি চেষ্টা করবো আপনাদেরকে খুব সোজাভাবে এই জিনিসটা বোঝানোর জন্য, ঠিক আছে। র আছে, এটাকে মার্ক ডাউন করতে হবে। ওকে, রেঞ্জ, বা আমি এভাবে লিখি রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জের
কি বলবো, রেঞ্জের যে প্রোগ্রামের স্ট্রাকচার। ভাই একটা কোশ্চেন ছিল। জি জি বলেন, আপনি বলেন, আমি শুনতেছি। ভাই এই যে হেডিংটা লেখাটা ফর লুপ কন্ডিশনাল স্টেটমেন্ট প্রোগ্রাম, এটা ভাই আমি একটু ভুলেই যে মানে হচ্ছে এটা কিভাবে লেখে, এই যে হেডিংটা, এটা যদি আরেকবার একটু বলতেন। মার্কডাউন, এই যে আমি লিখতেছি তো, এই যে রেঞ্জ ডাটা ওকে, টাইপ ওইটা হচ্ছে, মার্কডাউন। জি ভাই বুঝতে পারছি। জি, রেঞ্জ ডেটা স্ট্রাকচারটা কি রকম আমি একটু আপনাদেরকে জাস্ট দেখাই। রেঞ্জ ডাটা স্ট্রাকচারটা হলো যে একটা স্টার্টিং পয়েন্ট থাকবে। ওই যে আমাদের মনে আছে না, ডু হোয়াইল লুপে একটা ইনিশিয়ালাইজ আমাদেরকে করতে হয়, ঠিক এরকম একটা স্টার্টিং পয়েন্ট থাকে, একটা এন্ড পয়েন্ট থাকে, আর একটা কি থাকে, ইন্টারভাল থাকে, ইন্টারভাল থাকে। এখন ইন্টারভাল ইজ অপশনাল, আপনারা স্টার্ট থেকে এন্ড পর্যন্ত থাকলে কোনো অসুবিধা নাই। ইন্টারভাল ইজ কি অপশনাল, ঠিক আছে? আপনারা যদি ইন্টারভালটা যদি দিতে না চান, দিলেন না, ঠিক আছে? তো আমি এই জায়গায় আরেকটু লিখে দিতে চাই, ইন্টারভাল ইজ অপশনাল, ঠিক আছে? আচ্ছা, এখানে যে এন্ড ভেরিয়েবলটা একটা কাহিনী আছে, আমরা আজকের এই কাহিনীটা সম্পর্কে জানবো, ঠিক আছে? এন্ড কন্ডিশনে কি হয় আমি একটু বলি। এন্ড ইকুয়াল টু এন্ড মাইনাস ওয়ান, দিস ইজ দি অ্যাকচুয়াল এন্ড এর ফর্মুলা। এখানে যে এন্ডটা দেখতেছেন, এই এন্ড এর ভিতরে আছে এন্ড মাইনাস ওয়ান নামে একটা ডেটা আছে, ঠিক আছে? তো এটা কি করতেছে, আমরা একটু পেন টুলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। স্নিপিং টুলটা কাটি। কারোর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কাইন্ডলি জানাবেন, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলতেছি, আমি অন্যান্য টিচারদের মতো না যে আপনাদেরকে ক্লাসের শেষে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? আপনারা ইমিডিয়েট জিজ্ঞেস করবেন যদি কোনো কিছু অসুবিধা পান, ঠিক আছে? স্টার্ট লেখা কি দেখা যায়? স্টার্ট কি হলো, কিছু তো বুঝলাম না। স্টার্ট এন্ড ইকুয়াল টু এন্ড মাইনাস ওয়ান আর ইন্টারভাল। এখন দেখেন যে এখন এই যে স্টার্টটা আছে, হ্যাঁ, স্টার্ট ইকুয়াল টু সে ধরেন যে ওয়ান, আমি বললাম যে এক থেকে শুরু হবে কত পর্যন্ত, 10 পর্যন্ত, কত ঘর পর পর, 2 ঘর পর পর। তাহলে সে কত করে দেখাবে? সবার আগে এক দেখাবে, তারপর কত দেখাবে বলেন তো দেখি? 3 3 দেখাবে। 3 3-এর পরে কত দেখাবে? 5 3 5 7 9 5 5 7 9 8 9। সে ধরেন যে আমি যদি এটা যদি 11 হয়, এটা যদি 11 হয় তাহলে 9-এর পর কি 11 বসবে? বলেন তো দেখি। না ওই তো না দাদা, 9 থাকবে। এক্স্যাক্টলি -1 এর কারণে সে কি লাস্ট সংখ্যাটা সে আমাকে দিবে না, বুঝতে পারছেন? সে ধরেন যে আমি ইন্টারভাল দিলাম না, দেয়ার ইজ নো ইন্টারভাল 1 to 11 পর্যন্ত। এক স্টার্ট হলো যে 1 থেকে, এন্ড হলো যে 11, তাহলে সে আমাকে কত পর্যন্ত আউটপুট দেখাবে? 1 থেকে কত পর্যন্ত দেখাবে? 10 10 পর্যন্ত পর্যন্ত যাবে। দেখাবে দাদা। হ্যাঁ, 10 10 পর্যন্ত দেখাবে 10 পর্যন্ত দেখাবে। বুঝতে পারছেন লজিকটা? খুব সিম্পল না বিষয়গুলো? হ্যাঁ। ওকে, তো আমরা এখন আসি এইটাকে আমরা প্রোগ্রামেটিক্যালি আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি এই জিনিসটা দেখব, ঠিক আছে? আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নামই দিলাম যে স্টার্ট, দাদা ঠিক ছোট আছে? একটা প্রশ্ন, এন্ড হ্যাঁ, ইজ ইকুয়াল টু n-1 কেন? এটা কি পাইথনের সিনট্যাক্স এরকমই হবে নাকি ও
এটাই অ্যাকচুয়ালি রেঞ্জ ডেটা টাইপের স্ট্রাকচার। আচ্ছা, মানে সিনট্যাক্স। নাকি এটা হচ্ছিল আপনার 0 থেকে কাউন্ট করে আসতেছে ইন্ডেক্স ওয়াইজ, নো 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 এইজন্য? নো নো, এরকম কোনো কিছু না, এরকম কোনো কিছু না। রেঞ্জের আরেকটা আছে, রেঞ্জ, এটা একটা রেঞ্জ আছে, আরেকটা এই ধরনেরই আরেকটা ডেটা টাইপ আছে, যে সেটা সেইটাতেও সেম সেম এই ধরনের একটা যতগুলো ডেটা টাইপ স্টার্ট এন্ড ইন্টারভাল টাইপের থাকে, এই ধরনের স্ট্রাকচার ফলো করে, তাদের অলওয়েজ এন্ড ইকুয়াল টু n-1 হয়। বুঝতে পারছেন? ওকে ওকে। এটা এটা একেবারে পাইথনের প্রুভেন স্ট্রাকচার, ঠিক আছে? এটা কি ওকে এই দাদা। জায়গায় কি বলা আছে কিনা আমি একটু দেখি। আমি আমি আপনাদেরকে দেখি রেঞ্জ রেঞ্জ রেঞ্জ, এই জায়গায় কি রেঞ্জ আছে? রেঞ্জ কই? লিস্টেড বই তো ডাবল দিয়ে শুরু হয়েছে। আপনার রেঞ্জ দেখতে পান এই জায়গায়? দেখি তো একটু পাইথন রেঞ্জ W3 স্কুল। আমি জাস্ট এই জিনিসটা কি জন্য আমি আপনাদেরকে সার্চ দিচ্ছি, কারণ হলো যে আপনারা যেন রেঞ্জ গ্রুপের এখানে থাকতে পারে লুপের সেকশনে। এই যে দেখেন স্টার্ট স্টপ, এরা স্টপ দিয়ে করছে, আমি করছি কি এন্ড দিয়ে করছে। বুঝতে পারছেন? এই জায়গাটাতে কোনো জায়গায় কোনো কিছু এক্সপ্লেন করে না অ্যাকচুয়ালি। ক্রিয়েট এ সিকোয়েন্স 3 থেকে 6 স্টেপ অপশনাল, রেকর্ড অ্যান ইন্টিজার নাম্বার স্পেসিফাইং এট হুইচ ইজ টু স্টপ নট ইনক্লুডেড। আচ্ছা, এখানে কি বলছে দেখছেন? কন্ডিশনটা দেখছেন? নট ইনক্লুডেড মানে যে নাম্বারটা যেখানে স্টপ হবে ওইটা আমার ডেটা, ওইটা আমার আউটপুটে ইনক্লুড করা যাবে না। এটা হলো যে রিকোয়ার্ড। বুঝতে পারছেন? এই যে দেখেন তারা বলে দিছে an integer number specifying at which position to stop, কোন পজিশনে স্টপ হচ্ছে, and it's not included, এটা আউটপুট হিসেবে দেখা যাচ্ছে না। মানে এত কঠিন সেন্টেন্স ইউজ করলে মানে একজন মানুষ কিভাবে বুঝবে, বা একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে? দেখেন এখানে 3 থেকে 20 পর্যন্ত গেছে, সে 19 পর্যন্ত নিছে। সে যদি 2 ঘর না দিত, সে ধরেন যে আমি এখানে যদি নাই দিই, ওটা কি রান দিবে? রান দিছে, এই যে 19 পর্যন্ত নিছে। বুঝতে পারছেন? ওকে, আমরা কোডে ফিরে আসি। স্টার্ট ইকুয়াল টু 1, ঠিক আছে? আমি একটা স্টার্ট নিলাম, এন্ড নিলাম। এন্ড দিলে মনে থাকে, স্টপ দিলে মনে থাকে না। আবার আপনারা চাইলে স্টপ ইউজ করতে পারেন। আমি আমি মূলত এন্ড ইউজ করি, ঠিক আছে? এন্ড দিলাম 11। সেম জিনিসটাই আমি ফলো করতেছি আপনাদেরকে, যেটা কিছুক্ষণ আগে পেন টুল দিয়ে দেখাইছি, ওই জিনিসটাই আমি এই জায়গায় দেখাচ্ছি। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে রেঞ্জ যে ডেটা টাইপটা আছে, এই ডেটা টাইপ ইটসেলফ ইজ নট এ ইন্ডিপেন্ডেন্ট ডেটা টাইপ, ইটস এ ডিপেন্ডেন্ট ডেটা টাইপ। ডিপেন্ডেন্ট ডেটা টাইপ গুলো কি? ছত্রাক আছে না, ছত্রাক, দেয়ালের ভিতরে ছত্রাক থাকে না? তার মানে কি এই ছত্রাক গুলো কার উপর নির্ভরশীল? দেয়ালের উপর নির্ভরশীল। বুঝতে পারছেন? বা কি বলে একটু পিছলে টাইপের হয়ে যায়, ওইগুলোতে ছত্রাক যে জন্মায়, ছত্রাক জন্মানোর জন্য কি লাগে তার? সে কি নিজে ইন্ডিপেন্ডেন্টলি কোথাও কি জন্মাইতে পারে কোনো একটা মাটিতে বা কোথাও? না, স্বেচ্ছাতে জায়গায় তাকে জন্মাইতে হয়। ইটস এ ডিপেন্ডেন্ট, মানে কোন একটার উপর সে ডিপেন্ডেন্ট করে থাকতে হয়। তো রেঞ্জ যে ডেটা টাইপটা আছে, এই রেঞ্জ ডেটা টাইপটা ইটসেলফ এ ডিপেন্ডেন্ট ডেটা টাইপ, ইটস নট এ ইন্ডিপেন্ডেন্ট ডেটা টাইপ, ঠিক আছে? যেমন লিস্ট, আমি ডিরেক্টলি লিস্টটাকে কল করছি, লিস্ট পেয়ে গেল। আপনি এভাবে লিখতে পারবেন না রেঞ্জটাকে, ঠিক আছে? তো সেজন্যই অ্যাকচুয়ালি অসুবিধা। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? স্টার্ট ইকুয়াল টু দিলাম 1, এন্ড ইকুয়াল টু দিলাম 11, ঠিক আছে? আমি এখানে এটাকে করলাম আর কি। আমি ধরেন যে রেজাল্ট দিলাম, বা ধরেন যে রেঞ্জ আউটপুট দিয়ে দিলাম ইকুয়াল টু কি দেওয়া যেতে পারে? এটা হলো যে লিস্টের উপর ডিপেন্ডেন্ট করে দিয়ে দিই, ঠিক আছে? রেঞ্জ ঠিক আছে, স্টার্ট কমা এন্ড ইন্টারভাল দিলাম 2। দেখি কাজ করে কিনা। দেখছেন? তার মানে কি রেঞ্জ, আচ্ছা আমি যদি না দিই, এটা যদি না দিই, এটা কাজ করবে?
দেখছেন? বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, তার নিজের কোনো এই যে এই ডেটা টাইপটা রেঞ্জ, যে ডেটা টাইপটা এটাকে ইউজ করতে গেলে তাহলে আমাদের কি লাগবে? আমরা এই রেঞ্জটা কখন ব্যবহার করব? তাহলে যখন বিভিন্ন ধরনের ফর লুপ অপারেশনে আমাদের রেঞ্জের প্রয়োজন পড়বে, ঠিক আছে, ওই সময় আমরা ব্যবহার করব এই জিনিসগুলো। এই রেঞ্জের প্রচুর প্রচুর ব্যবহার আছে, বাট দুঃখের বিষয় হলো যে এই রেঞ্জটা সে নিজে কখনো ডিপেন্ডেন্ট, মানে সে কোনো নিজে কখনো ইন্ডিপেন্ডেন্ট ডেটা টাইপ হইতে পারে নাই, তাকে অলওয়েজ অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট করে চলতে হয়েছে, ঠিক আছে? তো এটা হলো যে রেঞ্জ গেল। এখন কি দিতে পারে? রেঞ্জ গেল। আর কি দিয়ে যেতে পারে রেঞ্জ? টাপলটা আরেকটু পরে দেখাই। টাপলটা আমি তখন দেখাবো যখন হলো যে আমরা কোন ধরনের ডেটা টাইপ আছে আমরা একটু দেখি। টাপলটা দেখাবো আমি ডিকশনারি সেট, ফ্রোজেন সেট, এগুলোর সাথে দেখাবো। আমি আজকের আরেকটা ইম্পর্টেন্ট একটা ফাংশন দেখাতে চাচ্ছি, ঠিক আছে? ইম্পর্টেন্ট একটা ফাংশন, দিস দি মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। এটা আমাদের অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং এ অবশ্যই ব্যবহার হবে, আপনারা এটার ব্যবহার দেখবেন প্রচুর, ঠিক আছে? এটাকে বলা হয় ডেপ ফাংশন, ঠিক আছে? আপনারা অথবা কিওয়ার্ডে বলতে পারেন ডেপ ফাংশন বা মেথড, ঠিক আছে? ডেপ ফাংশন বা মেথড। ওকে, ডেফের কাজটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের তাদেরকে আমি চেষ্টা করব এটাকে বোঝানো। পেন টুলটা ব্যবহার করি। পেন টুল ইজ দি মোস্ট রাইটেস্ট টুল ফর মি। ওকে, আমি এটা কিভাবে বুঝাইতে পারি? আমাকে নিজেকে তো ভাবতে হবে। সেই ধরেন যে আহ, সেই ধরেন যে এটা একটা বাড়ি, ঠিক আছে? এই বাড়িতে ধরেন যে এখানে বেডরুম একটা আছে, যেখানে ধরেন যে বাবা মা থাকেন। এখানে দুটো রুম আছে, এগুলো হলো রুমের দরজা, ঠিক আছে? এই রুমে থাকেন হলো যে সন, আর এই রুমে থাকেন হলো যে ডটার, ঠিক আছে? আর এখানে ফাদার এন্ড মাদার দুইজন থাকেন, ঠিক আছে? আর ইটস এ কিচেন, ঠিক আছে? এটা একটা কিচেন, ঠিক আছে? এটা একটা কিচেন। আর এটা হলো যে ডাইনিং হল, ডাইনিং এর টেবিল, এটা ডাইনিং এর টেবিল। এখানে ধরেন যে চেয়ার গুলো আছে এইভাবে, ঠিক আছে? এইভাবে চেয়ার গুলো আছে, এগুলো হলো চেয়ার। ইমাজিন করেন, অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে ইমাজিনেশন ভাবে পড়াইতে চাচ্ছি, ঠিক আছে? আমার পড়ানোর স্ট্রাকচারটা একটু অন্যরকম, ভিন্ন, ঠিক আছে? আপনারা যেটা ইমাজিন করতে পারেন ওইভাবে আপনাদেরকে পড়ানোর ট্রাই করতেছে, ঠিক আছে? এগুলো হলো যে খাবার, ঠিক আছে? এগুলো হলো যে খাবার, ঠিক আছে? এগুলো হলো যে খাবার। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, মাদার সে কিচেনে গিয়ে রান্না করে, কিচেনে গিয়ে সব কিছু রান্না করে, আর খাবার খাওয়ার সময় কই আসি আমরা? এখানে আসি, সবাই একত্রে এখানে খাবারটা খাই, তাই না? তার মানে কি অপারেশনাল প্রসেসটা কই হচ্ছে বলেন তো দেখি? মানে যা কিছু তরকারি তৈরি করতেছে, ঠিক আছে, বেগুন কিচেন কাটতেছে, ইয়া কিচেন কাটতেছে, কিচেন এগুলো কিচেনে হচ্ছে, তাই না? কিচেনে হচ্ছে, হ্যাঁ। তার মানে কি সে যত ধরনের অপারেশনাল কাজগুলো করতেছে এগুলো কই হচ্ছে? কিচেনে হচ্ছে। তার মানে কি কিচেন একটা অপারেশন অপারেশন রুম হিসেবে ধরে নিতে পারেন, যেখানে রান্না বান্নার অপারেশন হয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের কাটাকুটি থেকে শুরু করে এ ধরনের রান্না বান্নার কাজগুলো হয়। যখন আপনার আউটপুটটা আসবে, আউটপুটটা কি? কারি বা খাবার রান্নার তরকারি, তাই না? আউটপুটটা, এই আউটপুটটা কই আসতেছে? এই আউটপুটটা ডাইনিং টেবিলে আসতেছে, ডাইনিং তাই না? আছে। তো এই ডাইনিং টেবিলে আমরা খাচ্ছি, বুঝতে পারছেন?
তার মানে কি আমাদের অপারেশনটা এক জায়গায় হচ্ছে, আমরা খাচ্ছি আরেক জায়গায়। ঠিক ডেফ ফাংশনের কাজটা হলো যে এই ধরনের, ডেফের কাজটা হলো যে ডেফ নামে কোনো একটা ঘর থাকবে, এই ঘরের ভিতরে যত ধরনের অপারেশনাল কাজগুলো হবে, অপারেশনাল বড় বড় ধরনের অপারেশনাল কাজগুলো হবে, আর মেন যে কোডটা থাকবে এই কোডের ভিতরে জাস্ট আউটপুটটাকে কল করবে, আউটপুটটাকে কি করবে, কল করবে ওই থেকে এখান থেকে। এখন যেমন দেখেন এই কিচেন, এই অপারেশনের ঘরের কি একটা নাম আছে, নামটা কি, ইটস এ কিচেন, ঠিক আছে। এই ডিফেরেও একটা নাম তো দিতে হবে, না হলে কিভাবে কল করবে, আউটপুটটা কিভাবে দেখাবে, তাই না? তো এটাকে যদি কল করতে হয় তাহলে এটা তো একটা নাম দিতে হবে, ঠিক আছে। তো এইখানে এই ডিফ ফাংশনের ভিতরে যে ধরনের অপারেশনাল কাজগুলো হয় ওই ধরনেরই একটা নাম আমাদেরকে এই জায়গায় ভাবতে হবে, যেন আমরা এটাকে কল করতে পারি। কল করলে আউটপুটটা এখানে আসবে, এই আউটপুটটা দেন আমাকে দেখাবে কি, আউটপুট হলো এটা 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 এটা, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? তার মানে কি ডেফের কাজটা হলো যে সে আমাদেরকে নানা বিভিন্ন ধরনের যে অপারেশনাল কাজগুলো আছে এই অপারেশনাল কাজগুলোকে আমরা ওই জায়গায় করে, এতে আমাদের কি করে, এটা হলো যে আমার যদি কোথাও ধরেন যে এই যে কিচেন থেকে যে তরকারিটা এখানে আসছে, এখন এই সন্তানগুলো এবং এই এই কি বলে, ধরেন যে তার যে সন্তান এবং তার যে মেয়ে, মেয়ে এবং ছেলে দুটো এত আলসা যে তারা তাদের রুমের ভিতরে বসে খাবে, বুঝতে পারছেন? তার মানে কই থেকে আসতেছে, কিচেন থেকে আসতেছে, তাই না? তার মানে কি এখান থেকে ডিনার, এই ডিনার টেবিলে বসেও খাওয়া যাচ্ছে, সে তার নিজের রুমে বসেও খেতে পারতেছে, আবার ডটার তার নিজের রুমে বসেও খেতে পারতেছে। তার মানে কি আমি একটা অপারেশনাল ঘর থেকে মাল্টিপল জায়গায় আমি এটাকে কল করে আউটপুটটা নিয়ে আসতে পারতেছি, বুঝতে পারছেন? এটাই হলো যে সবচেয়ে বেশি সুবিধা। ক্লিয়ার এটা ভাই, বুঝতে পারছেন? যে একটা অপারেশনাল যে ঘরটা আছে, একটা অপারেশনাল ঘর, বা আমরা মাল্টিপল জায়গায় এটাকে আমরা কল করতে পারবো, কোনো একটা জায়গায় এটা সীমাবদ্ধ নাই আর, এটাকে আমরা গ্লোবাল ভাবে ওটাকে সেট করে নিতে পারতেছি। চিন্তা করে দেখেন, বুঝতে পারছেন? মানে বিষয়টা কি দাদা এরকম, ধরেন আমি হচ্ছে দুইটা নাম্বার যোগ করব, আমি তো যোগই করব, আমার কাজ হচ্ছে যোগ করা। তো হ্যাঁ, বারবার যোগ না করে আমি এটাকে কল করে করে যোগটা করতেছি, বিষয়টা তো এটাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, সিম্পলি এই জিনিসটাই আমরা এখন এই জিনিসটাই দেখবো এখানে, খুব সিম্পলি ভাবে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে ইমাজিন করে করে একটু পড়ানোর চেষ্টা করতেছি এই জিনিসগুলো, ঠিক আছে। কারণ নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের যারা আছেন, তারা যারা ডেটা অ্যানালাইসিস কাজ করতে চান, বিজনেস অ্যানালাইসিস কাজ করতে চান, ডেফিনেটলি আপনাদের এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে। তো আপনারা যদি ইমাজিনই করতে না পারেন যে অ্যাকচুয়ালি কাজগুলো কিভাবে হচ্ছে, তাহলে আসলে কোনো লাভ নাই এই জিনিসটা শেখা। এখন এই ডি ফাংশনটা লেখার ছোট হাতের ওয়ার্ড দিয়ে লিখতে হয়, ঠিক আছে। আমি ওই যে ভাইয়া যেটা বললো, আমি ভাইয়ের কথা অনুযায়ী গেলাম, ঠিক আছে। ভাইয়ের কথা অনুযায়ী গেলাম, আমি এখানে অপারেশনের নাম দিলাম এডিশন, এখানের ভিতরে ভেরিয়েবলের ভিতরে দিলাম এক্স, এক্স দিলাম, ঠিক আছে। আমি এটাকে কোলন দিয়ে এটাকে শেষ করে দিলাম, এবং এই এক্স এর ভিতরে আমি দিলাম এক্স প্লাস এক্স, আর রিটার্ন করবে কি, রিটার্ন এক্স কেই করবে, বুঝতে পারছেন? এখন এটা গেল একটা, আমি এক জায়গায় এটাকে সেট করে দিলাম। আমার এখন মাল্টিপল জায়গায়, একটা হলো যে 2 লাগতেছে আমার যোগ করতে হবে, মানে 2 এর স্কোয়ার করতে হবে, তারপরে আমরা স্কোয়ার তো বলবো না, মানে কি বলবো এটা, আহ, 2 এর এই 2 এর যোগ করতে হবে, 2 এর সাথে 2 যোগ করলে কত হবে, মানে নিজের সাথে নিজেকে যোগ করলে কত হবে, আমরা এই ধরনের অপারেশনাল কাজগুলো করতেছি। একটা হলো যে 2, আর একটা হলো 5, আর একটা 6। আমি আমি এটাকে মাল্টিপল টাইম না করে আমি জাস্ট এটাকে কল করতে পারবো কিভাবে, এই যে দেখেন, আমি ধরেন যে দিলাম যে রেজাল্ট 1 ইকুয়াল টু, আমি এখন এটাকেই কল দিব এডিশন, ব্র্যাকেটের ভিতরে আমি 2 দিলাম, ভাইয়া যেটা বললো ওইভাবে দিলাম, ঠিক আছে। আমি এটাকে রান দিব, রেজাল্ট 1, ঠিক আছে। দেখেন আমার আউটপুটটা দিচ্ছে না, এটা কাজটা কি হচ্ছে, আমি একটু আপনাদেরকে আরেকটু পেন টুলের মাধ্যমে, স্নিপিং টুলের মাধ্যমে বুঝাই আপনাদেরকে এটা, ঠিক আছে। কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই কোয়েশন করবেন, কারণ বেসিক যদি বুঝতে না পারেন অ্যাডভান্স তো ধরে নেন যে অনেক কঠিন লাগবে আপনাদের কাছে।
দেখেন এখানে কি কাজ করতেছে, অ্যাকচুয়ালি এটা ব্যাকডেটেড ভাবে কাজ করে না, ঠিক আছে? আপনাদের অনেকের মনে হতে পারে এটা ব্যাকডেটেড ভাবে কাজ করতে। আমি যখন রেজাল্ট ইকুয়াল টু এডিশন ইকুয়াল টু 2 দিলাম, এখানে এই 2টা কি করতেছে, এইখানে ভিতরে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এই এডিশন নামটা পাওয়ার কারণে। এই এডিশন নামে কোন একটা ডিফ ভেরিয়েবল কোথাও বা ডিফ ফাংশন কোথাও কি মানে মেনশন করা আছে কিনা সে খুঁজতেছে। সে যখন উপরের দিকে খুঁজে পেল যে এডিশন নামে একটা ভেরিয়েবল, এডিশন নামে একটা ডিফ ফাংশন আছে, এখন এটার ভিতরে একটা ভেরিয়েবল আছে, যেহেতু সে এটাকে এর ভিতরে ঢুকাই দিল। তার মানে কি এক্স ইকুয়াল টু কি হয়ে গেল? এক্স ইকুয়াল টু কি হয়ে গেল বলেন? 2 হয়ে গেল। এখন আমার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো যে আমার এক্স ইকুয়াল টু যদি যা পাই এক্স ইকুয়াল টু এক্স এর সাথে এক্স কে যোগ করবে, বুঝতে পারছেন? তার মানে কি যখন এক্স ইকুয়াল টু 2 পেলো, তার মানে এই 2টা কই গেল? এখানে একবার গেল, 2 + 2 এখানে একবার গেল, বুঝতে পারছেন? তার মানে কি হয়ে গেল? 4 হয়ে গেল। এখন 4 হয়ে গেল, এই 4টাকে সে কিভাবে দেখাবে আউটপুট? এই যে এই রিটার্নটা আছে, রিটার্নটাই হলো যে আউটপুট বের করে দিচ্ছে। রিটার্নটা কি করতেছে? রিটার্ন যখন 4 হচ্ছে, এই 4টা সে এখান থেকে বের করে দিচ্ছে, এইভাবে বের করে দিচ্ছে। কোথায় যাচ্ছে এটা? এটা যাচ্ছে হলো যে এইখানে যাচ্ছে, ঠিক আছে? যার কারণে এখানে 4 আসছে। বুঝতে পারছেন অপারেশনটা? হ্যাঁ দাদা। এগুলো প্রত্যেকটা রিয়েল লাইফের এক্সাম্পলের সাথে মিলে। আমরা রিয়েল লাইফে অনেক এই ধরনের কাজগুলো করে দেখছি। এই যে কিচেনের কথা বললাম, ঠিক আছে? এগুলো আমরা ডেইলি টু ডেইলি লাইফ করে আসছি, ঠিক আছে? বাট আমরা প্রোগ্রামেটিক্যালি এটাকে ইমাজিন করার চেষ্টা করতেছি, ঠিক আছে? রিয়েল ওয়ার্ল্ডের সাথে আমরা এগুলোকে কি কানেকশন করার ট্রাই করতেছি, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা এই জায়গায় করতেছি সিম্পলি। তো এই জায়গায় ধরেন যে আমার ধরেন যে রেজাল্ট 2টাও লাগবে, আমার এখন লাগবে হলো যে 5টাও লাগবে, বুঝতে পারছেন? আমি চাইলে এভাবে মাল্টিপল ভাবে আমি এভাবে করতে পারতেছি। আমার বারবার এই জায়গায় লিখতে হচ্ছে না, ঠিক আছে? রেজাল্ট 1 ইকুয়াল টু রেজাল্ট 1 ইকুয়াল টু এক্স 2 প্লাস 2। আবার এই জায়গায় আবার এই এই জায়গায় আবার রেজাল্ট 1 ইকুয়াল টু রেজাল্ট 2 ইকুয়াল টু 5 প্লাস 5। আমাকে এইভাবে বারবার অপারেশনটাকে লিখতে হচ্ছে না, মেনশন করতে হচ্ছে না। একটা জায়গায় অপারেশনটাকে সেম জিনিসটা আমি লিখে দিছি, আমি জাস্ট কল করতেছি ওইটাকে, সে আমাকে আউটপুটটা ভিতরে করে দিচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? এটাই হলো যে আমাদের অ্যাকচুয়ালি কাজে লাগে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি তো এক্স রে বারবার দেখাচ্ছেন, একটু 2টা ভেরিয়েবল ডাটা টাইপ দেখান না। হ্যাঁ আমি দেখাইতে পারি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আমি এক জায়গায় ডিফ দিয়ে দাদা দাদা এখানে কি কোনো ল ইউজ করা যাবে? যদি আমি যদি a স্কয়ার b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার হ্যাঁ ল হ্যাঁ আপনি ব্যবহার করতে পারবেন তো, ব্যবহার করতে পারবেন তো। আচ্ছা, কন্ডিশন যেটা দেবো সেটা এইভাবে আসবে, তাই তো? হ্যাঁ এই যে এই অপারেশনটা জাস্ট আপনার এই কন্ডিশন, এই অপারেশনটা আপনি জাস্ট ইয়ে করেন। আপনি কি এক্স এর স্কয়ার চাচ্ছেন, তাই তো? Yes, এক্স yes, এর স্কয়ার চাচ্ছেন। yes. আমরা স্কয়ার কি হয় 2, এটা কি ইনটু হয়ে যাবে, তাই না? 2 দুগুণে 4, তার মানে 2 এর উপরে 2 আসলে এটা হয়ে যাবে, তাই না? হ্যাঁ এরকমই তো হবে। আর 3 এর সাথে যদি আসে 3 3 কে 9, না হবে না এই জায়গায়। তার মানে কি স্কয়ারের মনে হয় কোনো একটা ইয়ে আছে আমাদের, কোনো এই পাইথনে কোনো একটা হয়তো বা ইয়ে আছে, পাও ফাংশন, সাবস্ক্রিপ্ট থাকতে সাবস্ক্রিপ্ট পারে। অপশন। দাঁড়ান পাও তারপর ফাংশন ইউজ করতে হয়, পাও। আমি একটু দেখি। না ভাইয়ের কথা কিন্তু যুক্তিযুক্ত আছে, তাই না? আমরা একটু দেখি যে সে ধরেন যে আমি বললাম যে পাইথন স্কোয়ার, পাও ফাংশন দিলে চলে আসে, এটা কাজ করে। না এই জায়গায় দেখেন যে এই জায়গায় কি বলতেছে, এই জায়গায় এই জায়গায় দেন আমি ওইটার জন্য আরেকটা করতেছি, আলাদাভাবে করতেছি। হ্যাঁ এটা হলো যে আমরা আমরা তাহলে 2টা জিনিস দেখি। একটা হলো যে ডেফ দিয়ে আমি জাস্ট এটাকে করি, এই ডেফ আমি ওই স্কোয়ারের জন্য আলাদা একটা ফাংশন করতেছি, ঠিক আছে? এটার নামটা দিলাম কি স্কোয়ার, স্কোয়ার দিলাম, এখানে এক্স ঢুকলো। এই যে স্কোয়ার ফাংশনটা হলো যে এই ধরনের, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? এখন সে কি করবে, সে ধরেন যে আমি ধরেন যে আহ, আহ, আমি এই জায়গায় কি দিতে পারি, রেজাল্ট 3 ইকুয়াল টু স্কোয়ারের জায়গায় 3 দিলে কত আসবে? 3 এর স্কোয়ার কত হবে? ও এই জায়গায় কল তো আসে নাই। 3 এর স্কোয়ার তো 9 হবে, তাই না? 3 3 কে 9, 2।
বুঝতে পারছেন? আর আমি যদি 5 দিই, 5 ডাবল, এই কি বলে যে ডাবল স্টার সাইনকে বোঝাচ্ছে কি স্কোয়ার বোঝাচ্ছে, বুঝতে পারছেন ডাবলটাকে। আচ্ছা আমরা আরেকটু একটা জিনিস একটু দেখি, যে 3 দিয়ে দেখি। এই যে 3 দিলে কি হচ্ছে, 3 3 নয়, 3 3 নয়, কিউব হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? আমরা যত দিব পাওয়ার, এটা হলো যে কি পাওয়ার, ঠিক আছে? আর এটা হলো কি ডাবল স্টার দিয়ে আমাদেরকে বোঝাচ্ছে বেস, উপরে বেসের উপরে 2d পাওয়ার বোঝাচ্ছে এটা, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন আমরা আরেকটা জায়গায় যাই, তাহলে কোন জায়গায় যেতে পারি, আমরা সামেশন দেখি। একটা তো আমরা দেখলাম কি একটা ভেরিয়েবলের ডেটা দেখলাম, 2টা ভেরিয়েবল বা 3টা ভেরিয়েবলের দেখলে কি অসুবিধা, তাই না? আমরা একটু দেখি, ডেফ লিখলাম, সামেশন দিলাম, মানে কিছুক্ষণ আগে তো এডিশন ব্যবহার করছি, এখন সামেশন ব্যবহার করতেছি আর কি, ঠিক আছে? সামেশনের ভিতরে দিলাম যে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, এই জায়গায় আমার কি হবে তাহলে, আউটপুট ইকুয়াল টু, আউটপুট ইকুয়াল টু কি হবে ভাই বলেন? ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, হ্যাঁ, রিটার্ন কি হবে? আউটপুট। আউটপুট হবে। এক্স্যাক্টলি। রেজাল্ট 4 ইকুয়াল টু সামেশন ফার্স্ট নাম্বারের জায়গায় আমি কি বসাবো 4, এই জায়গায় বসালাম 5, রেজাল্ট 4 ইকুয়াল টু রেজাল্ট 4 এর আউটপুট 9, তাই না? বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনি এখানে 4টা দেন 5টা দেন ভেরিয়েবল, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এটা কি আপনাদের ঠিক ইয়ে হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে? এখন আমরা আসি, সাবলিস্ট। ডেফ ফাংশনটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? আপনারা এটা বুঝতে পারছেন, আমি খুবই খুশি হয়েছি। আপনাদের আদতপক্ষে মনে হচ্ছে ভাইয়া এটা কি বললে, এটা এত কঠিন কিসের? বাট এটা যদি না বুঝেন অনেক লাইফ অনেক হেল হয়ে যাবে, সোজা কথা, বুঝতে পারছেন? তো কারণ ম্যাক্সিমাম আমরা যখন অ্যাডভান্সের কাজগুলো করব, আমরা বারবার অপারেশনাল কাজগুলো করি না, আমরা কোনো একটা জায়গায় উপরে মেনশন করে রাখি, ওই জায়গা থেকে পরবর্তীতে আমরা কি করে থাকি, জাস্ট এটাকে ইয়া করে থাকি। ফর এক্সাম্পল দেখেন যে আমি আমার যে ফ্রিল্যান্সের যে প্রজেক্টটা করতেছি, প্রজেক্টটা অন্য আছে পাইথনে, মানে প্রজেক্টটা শেষ আর কি, আমার অ্যানালাইসিস শেষ। এই অ্যানালাইসিসে দেখেন যে কোথাও কি আমি মেনশন করছি এই ধরনের ডেফ, এই যে দেখেন প্রি ডিফাইন্ড ফাংশন, ডেফ দিয়ে আমি এই দুটোকে আমি মেনশন করছি। যে কোনো জায়গায় যদি আমার নর্মালিটি চেক করতে হয়, এই নর্মালিটি লিখে আমি এটার উপরে ডাটা এর উপরে কোনো নাম্বার বসে দিলে হয়ে যাবে। আমরা কই চেক করছি দেখেন, নিচের দিকে দেখেন আমি নর্মালিটি চেক করছি, এই যে চেক নর্মালিটি, নেটফ্লিক্স কোয়েরির ভিতরে রটেন টমেটো ঢুকে দিছি, ডিজনি প্লাসের ভিতরে রটেন। এটা অনেকের কাছে কঠিন লাগতে পারে, বাট বুঝতে পারতেছে এটা হলো যে ভেরিয়েবল, ঠিক আছে? ধরেন যে এখানে 2 লেখা আছে, এখানে 4 লেখা আছে, তো সে চেক নর্মালিটি চেক করে এর আউটপুটটা দিচ্ছে, বুঝতে পারছেন? আমাকে বারবার আর অপারেশনটাকে লিখতে হচ্ছে না। দেখেন আমি প্রত্যেকবার নর্মালিটি চেক করব, প্রত্যেকবার আমাকে অপারেশন লিখতে হবে, এটার জন্য একটা অপারেশন, এটার জন্য সেম অপারেশন লিখতে হবে, এটার জন্য সেম অপারেশন লিখতে হবে। কত বড় অপারেশন দেখতে পাচ্ছেন ওইটা? তো আমি এই জিনিসটা করব কেন, বুঝতে পারছেন? তো সেজন্য আমরা এই কাজগুলো করে থাকি, আমাদের সময়টা বাঁচে, আমাদের পারফরমেন্সও অপটিমাইজ হয়, ঠিক আছে? তো আমরা এখন যাই হলো যে কোথায় যাই আমরা, সাবলিস্ট। এখন আমরা সাবলিস্ট দেখবো। সাবলিস্টের বাংলা কি বলেন তো দেখি? যদি সাব হেডারের শর্ট সেকেন্ড যে ইয়েটা হয়, এটা যদি সাব হেডার হয়, লিস্টেরই আরেকটা কি সাব লিস্ট হবে, তাই না? স্বাভাবিকভাবে কোড আছে, এটাকে মার্ক ডাউন করি, সাব লিস্ট। ওকে, সাব লিস্ট। সে আমি ফার্নিচারটাকে উপর থেকে নিয়ে আসি,
আমি জাস্ট ফার্নিচার স্টোর করে এটাকে কপি করি যেন ওইটাও ঠিক থাকে, এটাও যেন ঠিক থাকে। আমি জাস্ট এখানে বললাম যে আমার ফার্নিচার আছে, ফার্নিচার গুলো কি আছে, টেবিল, চেয়ার, বেড, আমি আরো কয়েকটা অ্যাড করি, র্যাক, ঠিক আছে, এটাকে ইউজ করলাম। সাবলিস্ট হলো যে সে ধরেন যে আমার এখন ফার্নিচার জিরো ইন্ডেক্স থেকে শুরু করে 3 ইন্ডেক্স পর্যন্ত টেবিল, চেয়ার, বেড, র্যাক আছে। এখন আমি সাবলিস্ট করতে চাচ্ছি যে আমার কাছে ধরেন যে বিক্রি হয়ে গেছে, র্যাক বিক্রি হয়ে গেছে, আমার কাছে এখন টেবিল, চেয়ার, বেড আছে, বা বিক্রি হয় নাই বা বিক্রি হবে, বাট টাকাটা অলরেডি দিয়ে গেছে, বাট এই ফার্নিচারটা আমার কাছে নিয়ে যায় নাই, বাট আমি ওইটা আলাদাভাবে রেখে দিচ্ছি, কেউ যেন এটাকে না কিনে। ওইটাকে আমি তাহলে সাবলিস্ট করে রাখতেছি যে এই জিনিসগুলো কিনবে, এই জিনিসগুলো কিনবে না। তাহলে আমি এটাকে ফার্নিচারটাকে সাবলিস্ট করব। কিভাবে করব? আমি ফার্নিচার সাবলিস্ট ইকুয়াল টু, আমি কি দিব বলেন, এই ফার্নিচারটাকে কল দিব আর কাট ব্র্যাকেটের ভিতরে 0 থেকে শুরু করে 2 পর্যন্ত দিব, ঠিক আছে। এখন আউটপুটটা কি আসবে বলেন তো দেখি? ওই টেবিল, চেয়ার, বেড এইগুলোই আসবে, আর চেয়ার আসবে, টেবিল, চেয়ার আসবে, ঠিক আছে। তার মানে কি, আচ্ছা টেবিল, চেয়ার আসবে, ভাইয়া যে বললো এটা কি জন্য আসবে বুঝতে পারছেন তো না? এটা ওই যে সেম এন্ড মাইনাস 1 থিওরি। এক্স্যাক্টলি, কারণ আমরা রেঞ্জের ব্যবহার করতেছি 0 থেকে 2, তাই না? রেঞ্জ ব্যবহার করছি। যদি আমরা রেঞ্জ ব্যবহার করে থাকি তাহলে অলওয়েজ কি হবে, and equal to n minus 1 হবে। সো দ্যাট কি হবে, টেবিল, চেয়ার আমার এই জায়গায় চলে আসছে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা আমরা এখন আর কি দেখতে পারি? আচ্ছা দাদা, আমি তো বেডও দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি কিছু করতে পারি এক্সট্রা? বেড যদি দেখতে চাই তাহলে 3 দিব, বুঝতে পারছেন, 3 দিব। আর র্যাকও যদি দেখতে চাই তাহলে 4 দিব। আমি তো র্যাক দেখবো না, র্যাক হচ্ছে অলরেডি আমি আলাদা করে রাখছি, আমি শুধু ওটা বাদে দেখবো। আমি তাহলে 3 বন্ধ দিব, 3 পর্যন্ত দিব। আমি ওই যে আপনাদেরকে বললাম যে আমি একটা কমন কথা বলছি, ঠিক আছে, এটা সব রেঞ্জ টাইপের যে যত ধরনের ডেটা টাইপ আছে সবগুলোর ক্ষেত্রে এটা বর্তাবে, এটা কোথাও লেখা নাই, বাট এটা বাই ডিফল্ট আমাদের স্ট্রাকচারালি সিনট্যাক্স হিসেবে এটাকে দিয়ে আছে। যে কোনো জায়গায় রেঞ্জ যেটা থাকবে ওই রেঞ্জ থেকে রেঞ্জের যে এন্ডটা থাকে বা স্টপ পয়েন্ট থাকে ওইটা থেকে এক গড় সামনে। অনেকটা আপনারা জানেন কিনা, কোরিয়ায় যখন জন্মগ্রহণ করে যে সে যখন যে 18 বছর যদি তার হয়, আমাদের টাইমে যে 18 বছর, ওদের এখানে মোস্ট প্রবাবলি এটাকে 17 বছর নাকি কত ধরা হয়, 1 বছর কম ধরা হয়, ঠিক আছে। এই ধরনের কিছু একটা আছে আর কি, ঠিক, এটাও অনেকটা এই ধরনের। তারা হয়তো বা ওই জিনিসটাকে ফলো করছে, আমরা হয়তো বা ওই জিনিসটাকে ফলো করি নাই, এরকম আর কি বিষয়। এখন আমরা ফর লুপের মাধ্যমে আমরা এই কি বলে এই যে রেঞ্জটা আছে, আমরা এই রেঞ্জের ব্যবহারগুলো দেখব। এবং এই রেঞ্জের সাথে আমরা কি ব্যবহার শিখতেছি দেখেন, ইন্ডেক্সের ব্যবহার শিখতেছি কিন্তু, ঠিক আছে। আমাদের অজান্তে কিন্তু আমরা ইন্ডেক্সের নাম্বারের ব্যবহার কিন্তু অনেক শিখে ফেলছে এর ভিতরে, তাই না? আমি যদি এখন ফর লুপের মাধ্যমে এটাকে দেখতে চাই, এই যে এই সাবলিস্টটাকে দেখতে চাই, তাহলে কিভাবে দেখবো? ফর লিস্ট আইটেম ইন ফার্নিচার সাবলিস্ট, ফরের ভিতরে কি হবে, ফার্নিচার সাবলিস্ট ঢুকবে, তাই না? লিস্ট আইটেম ফার্নিচার সাবলিস্ট ইন ঢুকবে, ইনের ভিতরে কি হবে বলেন তো দেখি, ইন ফার্নিচার, বা এই জিনিসটাই আর কি, বুঝতে পারছেন তাই না? আমার কি মিলে গেছে এটা? আপনাদের লজিকের সাথে মিলছে এটা? আউটপুট কি হবে, প্রিন্ট হবে কি, ফার্নিচার সাবলিস্ট টেবিল, চেয়ার, বেড, টেবিল, চেয়ার, বেড। বোঝা গেল বিষয়টা? ওকে, আমরা এখন 11:19, আরো 10 মিনিট আছে। আমি কি পড়াবো নাকি এখানে শেষ করে দিব বলেন? আজকে শেষ করে দেন দাদা, আজকে শেষ করে দিন নাকি? আজকে অনেক হয়ে গেছে ভাই, মাথার মধ্যে দিয়ে উপর দিয়ে যাচ্ছে অনেকগুলো। আসলে আমার ঘুম আসতেছে, বুঝতে পারছেন। আবার তাহাজ্জুদে উঠা লাগবে, সে 4:30টায় উঠা লাগবে। এই আজকের ক্লাসের যে এই ফাইলটা আমাদের দেওয়া যাবে?
মানে হ্যাঁ আজকে আমি ফাইলগুলো দিচ্ছি তো ভাই আপনাদেরকে। আজকের আমি একটু লেট, আমি আজকের রাত্রিবেলা যেহেতু জাগবো না, আমি রাত্রিবেলা যেহেতু ঘুমাবো, সো দ্যাট আমি আগামীকালকে সকালবেলা দিয়ে দিই। আমাদের তো টাইম ঠিক আছে, আছে, সমস্যা নেই। আমি একটু আপনাদেরকে একটু দেখাই, আবারও মেনশন করতেছি, ঠিক আছে? আমি আপনাদেরকে ক্লাসগুলো খুবই স্ট্রাকচারে ওয়েতে দিচ্ছি। অন্য কেউ এভাবে ফলো করে কিনা জানি না, বাট আমি এই জিনিসটা খুবই পছন্দ করি একটা স্ট্রাকচার ওয়েতে দেওয়ার জন্য, যেন আপনারা খুব সহজে যেন খুঁজে পান, ঠিক আছে? বাট তারপরে যখন বলেন যে ভাই আমি খুঁজে পাই নাই, আমার কিন্তু খুব খারাপ লাগবে এই বিষয়টা, বুঝতে পারছেন? এত সুন্দরভাবে গুছানো পরে এর বাইরে কি আমি কিভাবে গুছাই, আমি কিভাবে দিব আপনাদেরকে? আমি কি ফোনে বলে দিব নাকি যে ভাইয়া আমি আপনাদের আমি মাত্র ক্লাসরুমে এটাকে আপলোড দিলাম, একটু চেক করে দেন? বুঝতে পারছেন? এছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না, বুঝতে পারছেন? দেখেন ক্লাস ওয়ার্কে যাবেন, আমি প্রত্যেকটা মডিউল দেখেন, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, আপনি এটাকে যদি একটু ভিউ ম্যাটেরিয়াল দিয়ে যদি খুলেন ভিতরে পাবেন। ইভেন আমি পিডিএফ পর্যন্ত দিয়ে দিচ্ছি। ইভেন ওই যে W3 স্কুলের এই অপারেটর পুরো পিডিএফটাই আমি আপনাদেরকে করে দিচ্ছি এই জায়গায়। এই পিডিএফটাকে জুম করে করে আপনাদেরকে করতে হবে, এই যে জুম করে করে, বুঝতে পারছেন? জুম করলে এটা ফাটবে না, ঠিক আছে? অনেকে মনে করবে যে এটা জুম করলে ফাটবে না, এটা ফাটবে না, ঠিক আছে? এটাকে জুম করে করে আপনারা পড়তে পারবেন, ম্যাক্সিমাম জুম করতে পারবেন এটা, ঠিক আছে? তো এরকম পিডিএফ আছে, এই যে পাইথন ফাইলটা আছে, অপারেটর যে দেখাচ্ছি এই অপারেটরে পিডিএফটাও দেয়া আছে, এই যে ইউটিউবের রেকর্ডও দেয়া আছে, মানে আপনাদের ক্লাসের রেকর্ডও দেয়া আছে। আপনাদেরকে আর কিভাবে আমি সার্ভ করতে পারি বলেন? এর বাইরে কি কোনো কোনো ওয়ে আছে আপনাদেরকে সার্ভ করা? এটাই আমার কাছে বেস্ট বলে মনে হয়েছে। দেখেন প্রত্যেকটা জিনিস স্ট্রাকচার আছে। পাইথন মডিউলটা এটা সাপোর্ট ক্লাসের গুলো সাপোর্ট ক্লাসে থাকবে, ওরিয়েন্টেশন প্রোগ্রামটা ওরিয়েন্টেশন, অ্যাটেন্ডেন্স এর অ্যাটেন্ডেন্স। ওই যারা পাচ্ছি না, আমার যেটা মনে হয় জয়দা, ওই জি। আমরা একটু ক্লাসরুমে ঢুকে একটু গুতাগুতি করি, হারাবে না, হ্যাঁ তাহলে পেয়ে যাবো। জাস্ট সিম্পলি একটা জায়গায় আপনাদের আসতে হবে। স্ট্রিমে আমি কি জন্য দিই নাই অনেকে জানে না। আমাদের অনেক টিচার আছেন, ফেলো টিচার আছেন, তাদেরকে রেসপেক্ট দিয়ে বলতেছি, অনেক টিচারই আছেন তারা অ্যাকচুয়ালি গুগল ক্লাসরুমকে এখনো ইউটিলাইজ করতে পারে না। আর স্ট্রিমের ভিতরে সবকিছু দিয়ে দেয়। স্ট্রিমটার কাজটা হলো যে অনেকটা সোশ্যাল মেসেজের মতো। আমার একজন স্টুডেন্টের প্রবলেম হয়েছে, সাপোর্টের প্রবলেম হয়েছে, সে এখানে মেসেজ দিবে, এই টিচার তাকে আনসার দিবে, বুঝতে পারছেন? আর ক্লাস ওয়ার্ক হলো যে সে যত ধরনের ক্লাস রিলেটেড কাজ করবে এইগুলা, সেটা অ্যাসাইনমেন্ট হইতে পারে, প্রজেক্ট হইতে পারে, রেকর্ড হইতে পারে, ম্যাটেরিয়ালস হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এটা হলো যে ইয়া। আর স্ট্রিমের ভিতরে কি কোনো কিছু আপলোড দিলে স্ট্রিমের উপরে রেকর্ড হয়ে থাকবে। এই যে আমি প্রত্যেকটা জিনিস রেকর্ড গুলো এই জায়গায় চলে আসে, বুঝতে পারছেন? এই জিনিসটা হলো যে স্ট্রিমের কাজ। এই স্ট্রিম ফাংশনটাই হলো যে সোশ্যাল মেসেজের মতো কাজ করে আর কি, ঠিক আছে? এটার আর কোনো কাজ নাই, ঠিক আছে? তো আপনারা একটু কাইন্ডলি আপনারা একটু ইয়ে করুন। আর আজকেরটা আমি খুবই দুঃখিত, আমি রাত্রিবেলা দিতে পারবো না। এটা আমি কি বলবো যে আগামীকালকে দিব আর কি আপনাদেরকে এটা। আজকের আমি এটা দিতে পারতেছি না, ঠিক আছে? কারোর যদি কোনো কোয়েশন থাকে আমি হয়তো অফিসে গিয়ে দিব আপনাদেরকে এটা। কারোর যদি কোনো কোয়েশন থাকে আমাকে বলতে পারেন, যে কোনো ধরনের কোয়েশন, ঠিক আছে? যে কোনো ধরনের কোয়েশন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, বা আপনারা যদি মনে হয় যে আমার মনে হয় একটা হ্যাঁ, আমার জি একটা বলেন। আবদার ছিল, আপনি জি যদি জি জি মানে রাজি থাকেন আর কি, একটা আবদার ছিল। জি বলেন। আবদারটা হচ্ছে যে ধরেন আপনার যে ক্লাসগুলো হচ্ছে, মানে জি যেগুলো হচ্ছে আপনার ক্লাসের মধ্যেই যে পারফরমেন্স দিচ্ছেন, জি সেটা করার জন্য তো ক্লাসে থাকাটা জরুরি, হ্যাঁ? ক্লাসে কারণ থাকা আমার জরুরি। জরুরি। এখন যেটা প্রবলেম, যে আপনার ক্লাসগুলো ক্লাস রেকর্ডিং ধরেন 1.5 ঘন্টা, আমি সেদিন 2টা ক্লাস দেখতে আমার ম্যাক্সিমাম সময় লাগছে 15 মিনিট, বুঝছেন? এক্স্যাক্টলি। 2টা শেষ হয়ে গেছে আমার, দেখে আমি পারফর্ম করে ফেলছি। জি এখন যেটা চ্যালেঞ্জ হচ্ছে যে যদি আপনি মানে অনুমতি দেন, তাহলে আমি এই শুক্রবার দিনটার পরের দিনই আমার অফিস, মানে শনিবার দিনটা একদম রাশ যায় আমার। আচ্ছা আবার শনিবার দিন রাতেও আমি ক্লাস করে আমার আবার রবিবারে অফিস, মানে রাশ যায়। যদি বৃহস্পতি শুক্র হইতো আমার জন্য একটু সুবিধা, আর শুক্র শনি হওয়ার কারণে বিশাল চ্যালেঞ্জ হয়ে গেছে। এটা যদি সবাই যদি সায় দেয় আমি হয়তো বা এটা করতে পারবো আর কি। হ্যাঁ মানে আমার জন্য বলতেছি, মানে আমাকে যদি আপনি অনুমতি দেন যে আপনি মানে ওই ভিডিও রেকর্ডিং দেখে পারফর্ম করলেও আপনি আপনি করতে আমাকে পারেন। গ্রেড দিবেন। এখন আপনি যদি বলেন যে না 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 আপনি না ফেল, আপনি আসেন নাই আমি ক্লাসে, আমি তাহলে আমার আপনাকে জন্য আমি একটু আমি চ্যালেঞ্জ। আপনাকে বলি আমি আপনাকে বলি
ক্লাসের অ্যাক্টিভিটি স্কোর গুলো হলো যে এক্সট্রা দাদা আমি আমি একটু আপনাদেরকে বলি, ক্লাস ওয়ার্কে যেগুলো করা হবে এগুলো হলো যে অ্যাক্টিভ যারা থাকবে তাদের জন্য, ঠিক আছে? রেকর্ডিং দেখে তো আমি আপনাকে আর নাম্বারটা দিতে পারবো না, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? তো এই জায়গাটা আপনার এটা স্কিপ হয়ে যাবে অটোমেটিক্যালি, এটা আমার কিছু করার নাই। বাট আপনার প্রজেক্ট গুলো আপনি ভালো মতো করেন, প্রজেক্ট গুলো তো ডেডলাইন দিয়ে থাকবে, বুঝতে পারছেন? এগুলো ডেডলাইন দিয়ে থাকবে, এমন ডেডলাইন দিব না যে আপনাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে, ফ্যামিলিকেই টাইম দিতে পারবেন না, এমন কোনো ডেডলাইন আমি দিব না, ঠিক আছে? আমি আপনাদেরকে টাইট কোনো ডেডলাইন দিব না, বাট আমি আপনাদেরকে স্ট্রিক্ট একটা ডেডলাইন দিব, ওই ডেডলাইনের ভিতরে আপনাদেরকে এটা পারফর্ম করতে হবে। আমি আপনাদেরকে যে সময় লাগবে তার থেকে দ্বিগুণ সময় দিব, বাট আপনারা কোনো প্রশ্ন করতে পারবেন না যে ভাইয়া আমি তো এই প্রবলেম ওই প্রবলেম থাকার জন্য আমি আপনাকে এক্সট্রা দিন দিচ্ছি, বুঝতে পারছেন? ওইটা কিন্তু এই জায়গায় ইনক্লুডেড, ঠিক আছে? ইভেন এমনও হবে যে পাইথনের প্রজেক্টটা এসকিউএল প্রজেক্টের সাথে সাথে হয়ে গেছে ডেডলাইন, আমি এমনও ডেডলাইন দিব আপনাদেরকে, বাট আপনারা পরবর্তীতে কিন্তু বলতে পারবেন না যে এসকিউএল এর প্রজেক্টের ডেডলাইন এবং পাইথনের প্রজেক্টের ডেডলাইন একরকম হয়ে গেছে, একসাথে দুইটা পারফর্ম করতে পারতেছে। আমি আপনাদেরকে টাইম দিছি, টাইমটা কিভাবে ইউটিলাইজ করবেন, আপনি সামনে প্রথম থেকে এটাকে করে পরে আপনি করবেন না, এটা আপনার ব্যাপার। আপনি কিভাবে টাইমটাকে ম্যানেজ করবেন এটা আপনার ব্যাপার, বুঝতে পারছেন? তো আর ভিতরে যে ক্লাস ওয়ার্ক অ্যাক্টিভিটি, এটাতে আমি আপনাকে কোনো হেল্প করতে পারতেছি, এটা শুধুমাত্র তাদের জন্য রাখা হয়েছে যারা ক্লাসের ভিতরে অ্যাক্টিভ থাকবে, তারা যেন কিছু নাম্বার এক্সট্রা পান, এবং ধরেন যে তাদের যদি ওভারঅল মার্কস যদি কম হয়ে যায়, তারা যেন এই নাম্বারগুলো যোগ করে তাদের জন্য একটু নাম্বারগুলো যেন বাড়ে। এটা সোফার 100 পর্যন্ত যাবে, 100-র উপরে আর যাবে না, ঠিক আছে? এই প্রত্যেকটা প্রজেক্টের মার্কস থাকবে 100, প্রত্যেকটা প্রজেক্টের, ইভেন অ্যাসাইনমেন্টেরও মার্ক থাকবে 100। তো এইখানে যেগুলো এগুলো 5 মার্ক 10 মার্ক করে ওভারঅল এটা পুরো প্রজেক্ট জুড়ে থাকবে, পাইথন এসকিউএল সবগুলো একসাথে যোগ হবে এখানে, এমন না যে এখানে কোনো কিছু শুধুমাত্র পাইথনেরটা যোগ হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, আর প্রজেক্ট গুলো যদি 100% সাবমিট করতে পারি তাহলে তো গ্রেড ভালো আসবে, তাই না দাদা? এটা অবশ্যই ভালো আসবে। আমি আপনাদেরকে এটাও রিকোয়েস্ট করবো, সে ধরেন যে আপনি টাইম পান নাই, আপনি পুরোটা কমপ্লিট করতে পারেন নাই, যতটুকু কমপ্লিট করছেন ততটুকু দিয়ে দেন, আপনি মার্কস পাবেন। আপনি যদি নাই দেন আপনি তো ডাবল জিরো পাচ্ছেন, বিষয়টা বুঝতে পারছেন? আমি অ্যাটলিস্ট আপনার প্রজেক্টের উপর ক্রিটিসাইজ করতে পারবো যে আপনার এই জায়গায় ভুল হয়েছে, ওই জায়গায় ভুল হয়েছে। আমি যদি আপনার ক্রিটিসাইজই করতে না পারি, আপনি আপনার দুর্বলতা খুঁজে পাবেন না, বুঝতে পারছেন বিষয়টা? প্রজেক্টটা আপনি ভালো মার্কস পাবেন, তারপরও ক্রিটিসাইজ করতেছে এই কারণে আপনি যেন ইমপ্রুভ করতে পারেন, বুঝতে পারছেন? সো আপনাদেরকে এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে ক্রিটিসাইজটা পজিটিভলি নিতে হবে, এই জিনিসগুলো আপনারা নেগেটিভলি নিবেন না। আমি অনেক কিছুই আমি আপনাদেরকে প্রথমেই বলছি, আমি কিন্তু কখনো কাউকে মোটিভেশন করি না, ঠিক আছে? আমি যেটা বিশ্বাস করি এটা হলো যে যে স্কিলস ভালো পারবে সে তার মোটিভেশন সে নিজেই খুঁজে পাবে, আর স্কিলসটা পারার সাথে সাথে সে নিজে বুঝতে পারবে তার ভিতরে আর কি কি জিনিসগুলো আরো লাগবে এক্সট্রা, যেমন সফট স্কিলস, কমিউনিকেশন স্কিলস, ঠিক আছে, রাইটিং স্কিলস, তারপর সিভি রাইটিং স্কিলস, আদার স্কিলস গুলো কিভাবে লাগবে সে নিজে বুঝতে পারবে তখন তার কোনটা লাগবে, বুঝতে পারছেন? তো ইটস এ কি ভাইটাল যে আপনাকে এই জায়গায় প্রজেক্ট গুলো কমপ্লিট করা, এবং আমি সবচেয়ে বেশি খুশি হবো আপনার যদি প্রজেক্ট গুলো হ্যান্ড ওভার করেন এবং ভালো মার্কস পান, ঠিক আছে? আমি যেভাবে এফোর্টটা দিচ্ছি ওই এফোর্টটা নিয়ে। আরেকটা জিনিস একটু মেনশন করি, আমার কিন্তু বৃহস্পতিবার শুক্রবার ছুটি, কিন্তু আমারও কিন্তু শনিবার দিন অফিস আছে, বুঝতে পারছেন? তারপর কিন্তু আমি আপনাদের ক্লাস নিচ্ছি। তো আমার মতো হয়তো বা আপনারা হয়তো পারতেছেন না, ইটস ডাজন্ট ম্যাটার, বাট আপনাদের কাছে আমি শুধুমাত্র একটা জিনিসই চাইবো যে ঠিক আছে আপনি যদি ক্লাসটা করতে না পারেন পরের দিন যেন রেকর্ডিংটা দেখে যেন কভার করেন, বাট 2টা ক্লাস 3টা ক্লাস কিন্তু রেকর্ড গুলো ফেলে রাখেন না। আপনি মনে করতেছেন যে ফার্স্ট ক্লাসটা তো 15 মিনিটে শেষ করছি, সেকেন্ড ক্লাসটা হয়তো 15 মিনিটে ক্লাসটা শেষ করবো, এমনও তো হইতে পারে ওই সময় আমি অ্যাডভান্স কোনো কিছু শিখাইলাম যেটা আপনাকে আধা ঘন্টা লাগলো শিখতে, বুঝতে পারছেন? দাদা একটু যোগ করি, বিষয়টা হচ্ছে যে মানে যদি অফিস টাইমটা মানে ঘুমটা হয় না, ধরেন আমি তাহাজ্জুদের নামাজে উঠি 4টার সময়, তো 15 মিনিট আমি এমনি বললাম যেহেতু প্রথম ফার্স্ট 2টা ক্লাস সহজ ছিল তাই, বা সামনে পাওয়ার বিআই এর কাজ তো আমি পারি না, এরপর এসকিউএল এর কাজটা পারি, তো দেখা যাবে যে আমি কিন্তু আপনার আপনি পাওয়ার বিআই কথা ভাবতেছেন, আমি ভাবতেছি টাইম সিরিজ অ্যানালাইসিস, আমি ভাবতেছি এই রিগ্রেশন অ্যানালাইসিস এর মাধ্যমে যে কি বলে ফোরকাস্টিং করা, এই জিনিসগুলো আমি ভাবতেছি হলো যে মেশিন লার্নিং এর মাধ্যমে কিভাবে শিখাবো, আপনাদেরকে কিভাবে শিখাবো যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আপনি তো তাও টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের, তো তাদের কথা
আমি অফিসে বসে আমি শেষ করে ফেলি, মানে আমাদের তো অফিসে অত কাজ নেই, শিক্ষকদের কাজ কম, তো আমি অফিসে বসে শেষ করে দাদা ফেলি আরেকটা কাজ করা যায়। রেকর্ডিং গুলো সময় মতো। কাজ হলো মানে একটা পোল ক্রিয়েট করতে, আর একটা কাজ করতে পারেন, পোল ক্রিয়েট করতে পারেন যে কারা কারা শুক্রবার শনিবার কাজ করবে, অথবা কারা কারা শুক্রবার বা শনিবার কাজ করবে। এইটা একটা বিষয়টা হলো জিজ্ঞেস করে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা আমার এই কোর্সে ভর্তি হয়েছেন শুক্রবার শনিবার দেখে। এক্স্যাক্টলি এবং এখানে এমন কোন স্টুডেন্ট থাকতে পারে যে সে শুক্রবার শনিবার ছাড়া ক্লাসই করতে পারবে না। আপনাদের পোলটা আপনাদেরকে ঠিক আছে 80% ভোট পড়লো, আপনারা মনে করতেছে ওয়াও 80% তো ছাড় দিছে, বাট আমার তো 20%, আমি এজ এ টিচার হিসেবে বা আমি এজ এ হিসেবে আমি তো দুর্বল স্টুডেন্টদেরকেও ছাড়তে পারবো না, বা যারা একদম পারফেক্ট স্টুডেন্ট তাদেরকেও ছাড়তে পারবো না, বা যারা মধ্য স্টুডেন্ট তাদেরকেও কিন্তু ছাড়তে পারবো না। ঠিক আছে, তার মানে কি, তার মানে যারা ওই কি বলে 20% তাদেরকে তো আমি মানে আলাদা করতে পারবো না, বুঝতে পারছেন? ঠিক ঠিক। তো আপনারা এখানে ভর্তি হয়েছেন শুক্রবার শনিবার দেখে, আমার কাছে মনে হচ্ছে আপনার শুক্রবার শনিবারে স্টিক হয়ে থাকাটাই আপনাদের জন্য যুক্তিযুক্ত হবে, বেটার হবে। ঠিক আছে, এখানে এমন স্টুডেন্ট আছে যারা শুক্রবার শনিবার ছাড়াই ক্লাস করতে পারবে না, মুদ্রা কথা। ঠিক আছে, এখন আমি যদি আমি আপনার ফেভারের কথা চিন্তা করে যদি চেঞ্জ করি, সে ধরেন যে 80% বললো চেঞ্জ করার জন্য, আমি চেঞ্জ করে দিলাম, বাট বাকি 20% এতটা মন খারাপ হবে, বুঝতে পারছেন? তাদের এই কোর্সে আমি মনে নিতে চাই না। আচ্ছা তাহলে থাক দাদা, অসুবিধা নেই। জি, একটু কষ্ট করে করেন। ওই যে আমি আপনাদেরকে বললাম যে একটু পরিশ্রমটা করতে হবে, এই পরিশ্রমটা ছাড়া আসলে মানে আসলে কিছু করার নাই। 10টার দিকে টাইমটা দেওয়ার কারণটাই এরকম। ইভেন আপনি জানেন কিনা জানি না, শুক্রবার শনিবার আমার 8:30 থেকে একটা ক্লাস থাকে যেটা 10:30 পর্যন্ত। ওই ক্লাসটা কিন্তু আমি নিই না, ওই ক্লাসটা আমি ওইখানে এজ এ স্টুডেন্ট হিসেবে করি। ওইখানে আধা ঘন্টা আমার মিস হচ্ছে শুধুমাত্র এই ক্লাসটা নিব বলে। আমি কিন্তু এটাকে 10:30 নিয়ে যেতে পারতাম জোর করে, কিন্তু আপনাদের অনেকেই ম্যাক্সিমামই বলতো কি বা এটা তার মতো করে নিছে, সে মেন্টর, সে নিতে পারছে। আপনারা বলতেন না এটা, তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমাকে অনেক জায়গায় স্যাক্রিফাইস করতে হচ্ছে। তো আপনারা অ্যাটলিস্ট আপনাদের পরিশ্রমটা যেন আপনারা করেন। আপনি আমার ক্লাসটা করেন নাই, ঠিক আছে, অ্যাবসেন্ট থাকতেছেন, বাট আমি যদি প্রত্যেকটা প্রজেক্ট দেখি আপনি প্রজেক্ট সাবমিট করছেন, প্রজেক্ট গুলো ভালো মার্কস পাইছেন, আমি আপনার ওই যে অ্যাটেন্ডেন্সটা এটাকে আমি স্কিপ করে দিব, ওইটাকে আমি মাফ করে দিব, ওইটা আমার যায় আসবে না। ঠিক আছে, বাট এক্সিস্টিং যারা স্টুডেন্ট আছে, মানে এক্সিস্টিং বলতে প্রিভিয়াস ব্যাচের যারা স্টুডেন্ট আছে তাদেরকে তো আমি মাফ করতে পারবো না, তারা অলরেডি যারা মিস করছে, ঠিক আছে, অলরেডি আজকে মার্কিং করে ফেলছে কয়েকজনকে। ঠিক আছে, তাদেরকে আমি কি জন্য মাফ করতে পারবো না? কারণ তারা প্রিভিয়াস ব্যাচেও এই ধরনের কাহিনী করছে, এই ব্যাচে এসেও কাহিনী করতেছে, এবং তারা এই ব্যাচে কিন্তু কোনো টাকা দেয় নাই, তাদেরকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই। ইভেন আপনারা যদি কোনো একটা ব্যক্তিগত কারণে যদি আপনাদের কোনো ক্লাস যদি নিতে অসুবিধা হয়, আজকের আমাকে আমার সাপোর্ট থেকে একজন বলতেছিল, ভাই একজন আপু আমাকে কোয়েশ্চেন করছিল যে এরকম, আমি বললাম যে ব্যক্তিগত কারণে যদি না পারে তাহলে ফ্যামিলি প্রায়োরিটি যদি ফার্স্ট হয়ে থাকে তাহলে ওইখানে সময় দেয়। ঠিক আছে, এখানে যদি না পারে কোনো অসুবিধা নাই, আমি তাকে পরের ব্যাচেও আমি তাকে নিব, বাট পরের ব্যাচেও যদি সেম জিনিস হয় তাহলে ওই জিনিসটা ওনার ক্ষেত্রে বর্তাবে যদি কোনো ক্লাস 4টা ক্লাস মিস হয়ে যায়। আপনাদের ক্ষেত্রে আমি এই জিনিসটা স্কিপ করব যতদিন আপনার প্রজেক্ট গুলো আমাকে ঠিক মতো দিবেন। ঠিক আছে, প্রজেক্ট থেকে আপনার নাম্বার আসবে, বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার? আর কারো কি কোনো কোয়েশন আছে এই বিষয়ে? ভাই আপনার কথাটা ভালো লাগছে দাদা। আসলে তো এন্ড অফ দ্য ডে তে আমরা যারা আসছি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে কাজটা তো শেখা দরকার। জি।